আমি বলবো যে চলচ্চিত্র শিল্প এখন অস্তিত্বহীন অবস্থায় আছে। এখনকার শিল্পী, এখনকার তরুণ তরুণী আমার হিসাবে তারা মানে দেয়ার অ্যাহেড অফ দেয়ার এজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মানব জমিন বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম ঈশান। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একাধারে বরেণ্য প্রযোজক, চলচ্চিত্র অভিনেতা এবং রাজনীতিবিদ আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি, সবই আল্লাহর ইচ্ছা। এক সময় পর্দা কাঁপানো মেগা স্টার উজ্জ্বল, বর্তমান ব্যস্ততা কেমন কাটছে? এখন আমি সময় কাটাচ্ছি অ্যাকচুয়ালি আমাদেরকে ব্যবহার করার জন্য তো চলচ্চিত্র শিল্পের সে ধরনের পরিচালক নেই, সে ধরনের কাহিনী তৈরি হচ্ছে না, সে ধরনের সুযোগ সুবিধা হচ্ছে না। আর এছাড়া চলচ্চিত্র শিল্প তো আমাকে যদি প্রশ্ন করা হয় যে চলচ্চিত্র শিল্প কোথায়, তাহলে আমি বলবো যে চলচ্চিত্র শিল্প এখন অস্তিত্বহীন অবস্থায় আছে। সুতরাং প্রথমে তো চলচ্চিত্র শিল্পটাকে আবার সুন্দর করে নতুন করে গুছিয়ে আনতে হবে, তারপরে আমরা সবাই মিলে কাজ করব। সুতরাং এখন আর আমার চলচ্চিত্রে ব্যস্ততা নেই, আমার নতুন আর একটা পরিচয় আছে, আমি রাজনীতি করি, সেই পরিচয়ই এখন ব্যস্ত। চলমান একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এফডিসির বর্তমান এমডি মাসুমুর রহমান তানি, তাকে নিয়ে নানা অভিযোগ, এমনকি সংবাদ সম্মেলনও করেছিলেন। তো বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলাম। বিস্তারিত সংবাদ মাধ্যমে আপনারা এটাকে প্রচার করেছেন। বিষয়টা হলো যে উনি আমাদের যে তরুণ ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যে রক্ত ঝরিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবার পরিজন যেভাবে তাদের সন্তানদেরকে এই বিপ্লবের মাঝে বিলিয়ে দিয়েছেন, সুতরাং তাদের সাথে বেইমানি করে এমন একজন অভিভাবককে এখানে আনা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার, যার অতীতটা একেবারে স্বৈরাচারের দোসরের সকল ভূমিকায় ওতপ্রোতভাবে জড়িত, যেগুলোর ডকুমেন্টেশন আমাদের কাছে আছে এবং জনগণের কাছে আছে। এগুলো বিভিন্ন মিডিয়ায় উনি 2018-তে যে সমস্ত চলচ্চিত্র নির্মাণ করেছেন, সেগুলো ফাইন্যান্সার ছিলেন হচ্ছে আমাদের যুবলীগের কিংবা অন্যান্য যারা আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে জড়িত ছিল তাদের অর্থলগ্নিতে। এবং এটা যে থিম ছিল সেটা হচ্ছে এই আওয়ামী লীগের যিনি প্রথম দিকের শেখ মুজিবুর রহমান, তার যে ভাষণ ছিল সেই ভাষণটাকে তো নানান রকম ভাবে দীর্ঘ 15 বছর 17 বছর এই স্বৈরাচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। সেই প্রতিষ্ঠা করার জন্য উনি সহযোগী হিসাবে তার একটি চলচ্চিত্রের মাধ্যমে ভূমিকা ছিল। সেই ভূমিকাটাকে আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই এবং সেই লক্ষ্যেই আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত আমরা তার পরিবর্তন চাই, আমরা তাকে এখান থেকে বিদায় করে দিতে চাই। চলচ্চিত্র সংস্কারের দাবিতে মূলত কথা বলছিলেন, কি কি সংস্কার চাচ্ছেন? আমরা এখন যেটা চাচ্ছি যে বর্তমান সময়ে সারা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। এখন আর কিন্তু অর্থনৈতিক দিক থেকে মুক্তবাজার অর্থনীতি, সংস্কৃতি তো বরাবরই সংস্কৃতি তার আপন গতিতে, আপন পরিবেশনায়, আপন সৃষ্টিতে চলতো, এর কোনো বাউন্ডারি লাইন ছিল না। আর এখন তো আরও নেই প্রযুক্তির কারণে। এবং সেই লক্ষ্যে আমাদেরকে এখন চলচ্চিত্র শিল্প, যে কথাটা আমি একটু আগে বললাম, যে চলচ্চিত্র শিল্পকে আবার নতুন করে সাজিয়ে বর্তমান সময়ের উপযোগী করে নিতে হবে। সেখানে মূল বিষয় যেটা রয়েছে সেটা হলো প্রযুক্তি। এই প্রযুক্তিকে পরিবর্তন করতে হবে, প্রযুক্তির সাহায্য নিতে হবে যদি আবার এই চলচ্চিত্রকে তার নিজের পায়ে দাঁড়াতে হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে যখন অ্যানালগ সিস্টেমে আমরা যারা ছবি বানিয়েছি, সেটার সর্বোচ্চ পর্যায়ের আমরা কিন্তু বেনিফিশিয়ারি। এই চলচ্চিত্র শিল্প যারা নির্মাণ করেছিলেন সেই মুখোশ থেকে 57 সাল থেকে শুরু করে পরবর্তীতে এই ছবিগুলো মুস্তাফিজ, এহতেশাম, খানাতা, জহিরান, কাজী জহির, মমতাজ আলী, এই ধরনের মেধাবী যে সমস্ত পরিচালক ছিলেন তাদের মেধা দিয়ে, এবং তারা নতুন নতুন তারকা তৈরি করেছিলেন, শবনম, রহমান, তারপরে রাজ্জাক, কবরী, এবং তাদেরই রক্ত ঝরানো ঘামে আমাদের এই চলচ্চিত্র শিল্পটা দাঁড়িয়েছিল। এবং স্বাধীনতার পরে সেখানে আমরা যারা এসেছি
আমরাও সেখানে অনেক পরিশ্রম করেছি, অনেক সাধনা করেছি, এবং তারই ফলশ্রুতিতে আমাদের সেই সময়টাকে সোনালী যুগ বলা হয়। তো সেই সোনালী যুগটা হারিয়ে গেছে স্বৈরাচারের নানান ধরনের দলীয়করণের জন্য। আর যারা এই স্বৈরাচারের দোষর ছিল, শিল্পী, কলা কৌশলী, যারা বেনিফিশিয়ারি হতে চেয়েছেন কোনো রকম কষ্ট না করে, সাধনা না করে, তো তারা এই ইন্ডাস্ট্রিকে একেবারে ধুলিতে ধূলিসাৎ করে দিয়েছে। তো সেই লক্ষ্যে এটাকে এখন যদি পুনরায় যদি দাঁড় করাতে হয়, চলচ্চিত্র শিল্পের দুটি অংশ আছে। একটি হলো কন্টেন্ট তৈরি করা, আরেকটি হলো বাজারজাত করা। তো কন্টেন্ট তৈরি করা দীর্ঘদিন যাবত এফডিসি করে আসছে, কিন্তু বাজারজাত করার সঙ্গে এফডিসির কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এখন প্রযুক্তির কারণে যদি এই বাজারজাত করা না হয়, তাহলে পরে এফডিসি যে সুযোগ সুবিধা যাদেরকে দিবেন, কন্টেন্ট মেকারদেরকে দিবেন, সেই ক্ষেত্রে যারা প্রযোজনা করতে আসবেন, যারা ব্যবসা করতে আসবেন, যে সমস্ত মেধাবী লোকজন চলচ্চিত্র তৈরি করতে আসবেন, তারা নতুন নতুন শিল্পীর জন্ম দিবেন। তো সেই ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলোকে দেওয়ার জন্য অনেক আগের মতো সেই বড় বড় আপনার ক্যান নাই, ডিশ নাই, একটা নেগেটিভ শ্যুট করার পরে ল্যাবরেটরিতে প্রসেস করার পরে একজন পরিচালক তার রাশ দেখে বুঝতে পারতেন যে আমার কি হয়েছে না হচ্ছে। এখন আমাদের এটা অনেক সহজ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেন্ট্রালি মার্কেটিং করার জন্য এবং কন্টেন্ট তৈরি করার জন্য আমরা যদি এখানে একটা সেন্ট্রাল সার্ভার এফডিসিতে থাকে এবং ই টিকিটিং সিস্টেম হয়, সেটাকে বাজারজাত করার পরে এবং কন্টেন্ট তৈরি করার সময় যারা আসবেন ছবি তৈরি করতে, তাদের সঙ্গে যদি একটা ব্যবসায়িক প্রডিউসার তার সঙ্গে একটা কন্ট্রাক্ট যান যে আপনি থোক একটা কিছু দিলেন, তারপর যখন ছবি রিলিজ হবে তখন সেই সার্ভারের মাধ্যমে এটা মার্কেটিং করবে দেশের বিভিন্ন জায়গায়, ইভেন পৃথিবীতে সর্বত্র। বিকজ অফ দি ইন্টারনেট ফেসিলিটি, ইনফরমেশন টেকনোলজি, এখন সব কিছুই তো সম্ভব। তো এই দুটি জায়গায় এটা ডিটেল ওয়ার্কআউট করতে হবে। আমি এখন তাৎক্ষণিকভাবে সামান্য বললাম যে মার্কেটিং এবং কন্টেন্ট মেকিং দুটো জিনিসই সেন্ট্রালি এফডিসিকে দায়িত্ব নিতে হবে, এবং সেখানে এই সুযোগ সুবিধাগুলোকে দিতে হবে। এবং যারা এখানে আসবে এর সঙ্গে আরো কিছু করার আমার পরামর্শ, সেটা হলো যে এই চলচ্চিত্র শিল্পের জন্য কোনো ইনস্টিটিউশন কিংবা কোনো কিছুই নাই শিক্ষা গ্রহণ করার জন্য। তো সেক্ষেত্রে ফিল্ম একাডেমি হতে পারে। দেশে যদি শিল্পকলা একাডেমি থাকে, বাংলা একাডেমি থাকে, শিশু একাডেমি থাকে, তো সেক্ষেত্রে আমাদের চলচ্চিত্র একাডেমি থাকবে না কেন? কারণ এখন তো হলো এই যুগটাই চলছে হলো মিডিয়া, ফিল্ম এবং নাটকের মাধ্যমে। মাঝে আপনি এখনকার তারকাদের নিয়ে কথা বলছিলেন, এখনকার তারকাদের নিয়ে আপনার ধারণা কি এবং নতুনদের নিয়ে আপনার পরামর্শ কি? এখনকার শিল্পী, এখনকার তরুণ তরুণী, আমার হিসাবে তারা মানে দে আর অ্যাহেড অফ দেয়ার এজ। মানে হলো তাদের যে আইকিউ, তাদের যে ইন্টেলিজেন্স লেভেল, বিকজ অফ দি প্রযুক্তি, তারা এই প্রযুক্তির মাধ্যমে খুব অ্যাডভান্স হয়ে যাচ্ছে তাদের সমস্ত ব্রেইন পাওয়ার। তো সেই ক্ষেত্রে আমি ভীষণ আশাবাদী যে চলচ্চিত্র, বিশেষ করে তারুণ্যের বিচরণ ক্ষেত্র। আমিও যখন তরুণ ছিলাম তখনই তো নায়ক ছিলাম। আমি যখন তরুণ ছিলাম তখনই আমার জনপ্রিয়তা ছিল। আমি যখন তরুণ ছিলাম তখন আমি আমার এই অভিনয়ের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমি পরিচিত হয়েছি, পরবর্তীতে আমি প্রতিষ্ঠিত হয়েছি। তো সেই ক্ষেত্রে তারুণের বিতরণ ক্ষেত্র হচ্ছে চলচ্চিত্র সবসময়, এবং সেখানে তারাই প্রাধান্য পায়, তরুণরা। তো আমি মনে করি যে তরুণদের মাঝে এখন যে ধরনের ভাইব্রান্ট এই দেশের তরুণ সমাজ, আমাদেরকে রাজনৈতিকভাবে একটা স্বৈরাচারকে এখান থেকে বিদায় করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য যা আমরা দেখলাম, এটা পৃথিবীতে আমার মনে হয় যে খুব রেয়ার একটা বিপ্লব ঘটে গেছে রাজনৈতিকভাবে। সুতরাং এই তরুণদেরকে দিয়ে সবকিছু করা সম্ভব। আর চলচ্চিত্র তো ডেফিনেটলি তরুণদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটি বিষয়। সামনে ঈদ উৎসব, এই ঈদকে ঘিরে আমাদের চলচ্চিত্রে বেশ আমেজের মধ্যে থাকে। তো বর্তমানে যে আমেজটা, আপনাদের সময় সেই আমেজের সাথে কিরকম পার্থক্য, বা সে সময়ের গল্পটা যদি বলতেন। এটা বললে পরে মনে হবে যেন যে একটা রূপকথার গল্পের মতো, যেটা কল্পনায় আমরা ভাবি, কল্পনায় আমরা দেখি। তখন তো ঈদ মানে হচ্ছে অনেক ছবি রিলিজ হতো, এবং সেটা
আমাদের প্রত্যেক সপ্তাহে যে ছবি রিলিজ হতো সবগুলোকে ছাপিয়ে একটা মহা ঈদ আনন্দ তৈরি হতো। আমাদের এখানে যখন যে ছবিটা রিলিজ হতো, আমাদের গুলিস্তান এবং কাকরাইল এখানে চলচ্চিত্রের মূল ব্যবসা কেন্দ্র ছিল চলচ্চিত্র সব অফিস। সারা বৃহস্পতিবার শুক্রবারে ছবি রিলিজ হতো, সারাদিন সেখানে মানুষের আনাগোনা, সারাদিন সেখানে সমস্ত চলচ্চিত্রের সিনেমা হল মালিকদের আনাগোনা, সেখানে এই ছবির ব্যবসা হওয়া, লেনদেন করা, পাশাপাশি এফডিসি সারা রাত খোলা থাকতো। ওই তারা অ্যাকাউন্টসের সেই টাকাটা রিসিভ করতো, প্রিন্ট হতো এবং মনে হতো যেন একটা উৎসব হচ্ছে। মানে প্রতি বৃহস্পতিবারেই আমাদের এই চলচ্চিত্রের যে মার্কেট, সেই মার্কেটে মনে হতো যেন একটা ঈদের উৎসব। আর ঈদ হলে সেটা তো মহা উৎসব হতো, একসঙ্গে অনেক ছবি, এবং প্রত্যেকেই সেই ঈদের ছবি নেওয়ার জন্য সারা দেশের মানুষ ছবি দেখার জন্য বসে থাকতো। মানে সেমই খাবো কিংবা কোরবানির মাংস খাবো, এই দুটো ঈদ, সেই ঈদের মাঝে অন্যতম একটা বাজেট থাকতো যে আমরা সবাই মিলে ছবি দেখব। তো সেই সমস্ত দিন এখন শুধুই স্বপ্নের দিন। এগুলো নিয়ে কল্পনায় করা যায়, বলা যায়, কিন্তু এটা তো আমরা যারা দেখেছি এবং সেটার আমরা সুযোগ সুবিধাও পেয়েছি। আমি তো বিশেষ করে আমার প্রায় ছবি, আমি যখন 80-র দশকে আমার ইমেজটা চেঞ্জ করি রোমান্টিক থেকে, আমি অ্যাকশন হিরো হই, নালিশ, নসিব, আমি ওস্তাদ, নিয়ত, উসিলা, এই ধরনের ছবি যখন করি, এগুলো প্রায় সব ছবি আমার ঈদেই মুক্তি পেয়েছে। এবং সেই কারণেই বলছি যে সেই ঈদের যে সমস্ত আমেজ ছিল, সেটা শুধুমাত্র তো একজন নায়ক নায়িকার আমেজ ছিল না, গোটা ফিল্মের যে টিম, তিনারা টেকনিশিয়ান, যারা আর্টিস্ট, যারা সাংবাদিক, পত্র পত্রিকায় প্রচার প্রসার, রেডিওতে, টেলিভিশনে, সর্বত্র এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট চলতো এবং সেগুলোর মাধ্যমে সারা দেশেই মনে হতো যে একটা চলচ্চিত্রের উৎসব চলছে। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, এটা বিকজ অফ যে কথাটা আমি আগেই বললাম, যে প্রযুক্তির কারণে যে প্রতিযোগিতা ফেস করেছি আমরা। প্রথমে ভিসিআর আসলো, সেই ভিসিআরকে ফেস করতে হলো, সেখানে চুরিচামারি হতো। তারপরে ধীরে ধীরে সিনেমা হল কমতে শুরু করলো, মাঝখানে কিছুটা অশ্লীলতা আসলো ছবিতে, এরপরে আরো কমে গেল। তারপরে তো প্রযুক্তির এমন প্রসার হলো যে সমস্ত বিনোদনটা মানুষের হাতের মুঠোয়, হাতের মধ্যেই ছবি দেখে, হাতের মধ্যেই গান বাজনা শোনে, হাতের মধ্যেই নাটক দেখে। আমি বলছি স্মার্টফোনের কথা, ইন্টারনেটের মাধ্যমে। তো সেই কারণে আমাদের সেই যে তাদের সঙ্গে ম্যাচ করে, তাদের সঙ্গে সেই প্রযুক্তিকে ব্যবহার করে একটা পর্যায়ে যে আমরা নতুন করে একটা নতুন অধ্যায়ের সূচনা করব, সেই সুযোগটা আর আমরা ট্রানজিশন পিরিয়ডে ওটা আনতে পারিনি। এটার জন্য আমরা সবাই ব্যর্থতায়, মানে আমি বলবো আমাদের সবার ব্যর্থতা, কারণ আমরা ঠিক বুঝতে পারিনি যে এই প্রযুক্তি এইভাবে মানে আক্রমণ করবে সমস্ত, মানে তথ্য সম্প্রচার, বিনোদন সর্বক্ষেত্রে। এটার সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারিনি। পৃথিবীতে অন্যান্য দেশে শিক্ষিত যারা এইসব বিষয়ে তারা শিল্পকে টেক ওভার করেছে এবং সময়ের সঙ্গে তারা তাদের নিজেদের এই যে কন্টেন্ট মেকিং থেকে শুরু করে, প্রচার থেকে শুরু করে, প্রদর্শন থেকে শুরু করে সবকিছুর মধ্যে পরিবর্তন আনতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও মানবজমিকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের মতো যারা আমরা পুরনো, তাদেরকে যে মনে রেখে আমাদের কথাবার্তা বর্তমান প্রজন্মকে, আমাদের সময়ে যারা ছিল তাদেরকে, এবং সেই সঙ্গে এই আমাদের যে আগ্রহ যে আমরা চলচ্চিত্র শিল্প থেকে চলে যাইনি, আমরা আবার চলচ্চিত্র শিল্পে কাজ করতে চাই এবং সেই শিল্পটাকে গড়ে তৈরি করে আবার আমরা আমাদের কর্মক্ষেত্র করতে চাই। সেই সঙ্গে আমাদের সাথী হিসাবে পেতে চাই যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম।